আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। আজকে আমরা এমন একটা ক্লাসের উপস্থিত হয়েছি যে ক্লাসটা আমাদের বিগত বছরগুলোর চাইতে অনেকটা স্পেশাল। কারণ কি, আজকে আমাদের এইচএসসি 2025-এর এইচএসসি বোর্ড পরীক্ষায় আইসিটি এক্সামটা হয়ে গিয়েছে। কিন্তু এই আইসিটি এক্সামে আমরা অনেক বোর্ডে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং অনেকেই মন খারাপ করেছি, আবার অনেকে খুশিও হয়েছি। আমাদের আজকে আইসিটি পরীক্ষার প্রশ্নগুলো এমন হয়েছে, আমরা আসলে কখনো চিন্তাও করতে পারিনি যে প্রশ্নের প্যাটার্ন এরকম কখনো হইতে পারে। এর মধ্যে তোমাদের কাছে কিছু কথা বলি। আজকের আমাদের এইচএসসি 25-এর যে আইসিটি এক্সামটা হইল বোর্ড পরীক্ষায়, বিগত যতগুলো বোর্ড পরীক্ষা ছিল, যতগুলো বোর্ড পরীক্ষা আমরা দেখে আসছি, বিগত যত বছরে ছিল বোর্ড পরীক্ষাগুলোতে প্রশ্ন, সবচেয়ে কঠিন প্রশ্ন আমরা জানতাম, সবচেয়ে কঠিন প্রশ্নের মধ্যে থাকতো কুমিল্লা বোর্ড। মানে সবচেয়ে কঠিন প্রশ্ন যদি করতো কোনো বোর্ড, তাহলে কুমিল্লা বোর্ড এখানে থাকতো 1 নম্বরে। এছাড়া অনেক বোর্ড আছে থাকতো, কঠিন প্রশ্ন হইতো, কিন্তু কুমিল্লা বোর্ডে প্রতি বছরই কিন্তু প্রশ্নগুলো চ্যালেঞ্জিং হইতো, অনেক কঠিন হইতো। কিন্তু আমাদের এই বছরে আইসিটি পরীক্ষার প্রশ্ন দেখা আমি পুরাই তো অবাক যে কুমিল্লা বোর্ডের যে প্রশ্ন আসছে 8টা সৃজনশীল প্রশ্ন, এই 8টা সৃজনশীল প্রশ্নের 8টাই সৃজনশীল প্রশ্নই হুবহু কমন প্রশ্ন, এবং এগুলো যে কোনো বোর্ডের বাচ্চারা ইজিলি করতে পারবে ইনশাল্লাহ। সিরিয়াসলি বলতেছি, আজকে আমাদের কুমিল্লা বোর্ডের যে সৃজনশীল প্রশ্নটা আসছে সিকিউতে 1 থেকে 8টা যে প্রশ্ন দেওয়া হয়েছে, এই 1 থেকে 8টা প্রশ্ন যদি অন্য কোনো বোর্ডে আসতো, তাহলে প্রত্যেকটা বোর্ডের বাচ্চারাই বলতো যে আজকের মতো পরীক্ষা সারা জীবনে হয়তো বা কখনো দেইনি। কারণ কি, আজকের এই আইসিটি পরীক্ষার কুমিল্লা বোর্ডের সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন এতটাই মানসম্মত ছিল এবং এতটাই সহজ ছিল, যারা মোটামুটি পড়ছে সবাই কিন্তু 8টাই কমন পড়ে গেছে সবার। এবং আমি অনেকবার দেখছি এই প্রশ্নগুলো, দেখলাম যে এই প্রশ্নগুলো এমন সহজ করছে, বিগত বছরের বোর্ড প্রশ্ন যে ঢাকা বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড পরীক্ষার প্রশ্ন আসতো, তার চেয়েও অনেক সহজ আসছে। তো এই হচ্ছে একটা আমাদের ইন্টারেস্টিং বিষয় আজকের এইচএসসি আইসিটি প্রশ্নের ব্যাপারে বললাম। হ্যাঁ বলো, কে কিছু বলবা? ভাই আপনার মেসেঞ্জারে দিয়ে দিছি, দেখেন ওখানে 17 এবং 18 নাম্বার, আসলে ওটা ভুল নাকি সঠিক আছে। আচ্ছা, এমসিকিউর ব্যাপারটা তো, আচ্ছা আমি সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করতেছি। এমসিকিউর ব্যাপারটা আসলে দেখা যায় অনেক এমসিকিউতে একটু ভুল ভাল থাকে, ঠিক আছে, অপশনে ভুল থাকে বা প্রশ্নে একটু ভুল আসে, স্বাভাবিক। এমসিকিউ নিয়ে আমি তেমন কিছু আলোচনা করতেছি না, আমি আসলে সৃজনশীল নিয়ে মূল আলোচনা করতেছি এখানে। জাস্ট একটু দেখো, এমসিকিউ নিয়ে আমি পরে আলোচনা করবো না, গ্রুপে সময় পেলে ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে, এটা প্রথম ইন্টারেস্টিং বিষয় গেল আমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্ন যেটা ছিল সেটা। এবং আমাদের কুমিল্লা বোর্ডের এমসিকিউর প্রশ্নটা যেটা ছিল এটা একটু টাফ ছিল, এটা স্বাভাবিক, এটা একটু টাফ ছিল, কিন্তু সিকিউ প্রশ্নটা পুরোই ছিল কি পানির মতো সহজ। আর আমাদের ঢাকা বোর্ডের কথাটি একটু বলি। ঢাকা বোর্ডের ইতিহাসটা কি হয়েছে আজকে যেটা দেখলাম, ঢাকা বোর্ডের মানে প্রশ্নের প্যাটার্নটা এতটাও সহজ না, আবার এতটাও কঠিন না, অ্যাভারেজ ছিল। কিন্তু ঢাকা বোর্ডে বিগত যত বোর্ড ছিল এর চাইতে সহজ প্রশ্ন ঢাকা বোর্ডে সবসময় আসতো, কিন্তু এই বছরে ঢাকা বোর্ডের প্রশ্নগুলো অ্যাভারেজ ছিল, এতটা কঠিন করে না, এতটা সহজ করে না। কিন্তু সমস্যাটা হয়েছে গিয়ে, ঢাকা বোর্ডের কিছু কিছু গহ্বর প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো উত্তর করতে সাধারণ যে পোলাপাইন আছে ওদের কমপক্ষেও 25 থেকে 30 মিনিট সময় লাগবে। সিরিয়াসলি বলতেছি, জাস্ট গহ নাম্বার অ্যান্সার করতে 4 নাম্বারের জন্য 25 থেকে 30 মিনিট সময় লাগবে যদি সাধারণ স্টুডেন্টের কথা বলি। যারা হাই লেভেলের স্টুডেন্ট তাদের তো মনে করো 10-15 মিনিটে হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা সাধারণ বা অ্যাভারেজ যারা স্টুডেন্ট আছি, তাদের প্রশ্ন ধরতে, পড়তে, চিন্তা করতে, লিখতে সব মিলে 30 বা 25 মিনিট সময় লেগে যেত। এই প্রশ্ন ঢাকা বোর্ডের আমরা পাইছি গহ নাম্বার, বিশেষ করে 3 নাম্বার সৃজনশীলের গহ নাম্বার, এটা তো বিশাল বড় প্রশ্ন ছিল। আর আমি ফেসবুকে পোস্ট করে প্রোফাইলে জানতে পারলাম এক স্টুডেন্ট এই প্রশ্নটা গহ নাম্বার প্রশ্ন উত্তর দিয়েছে 5 পৃষ্ঠায়, এবং তার বন্ধু এই উত্তরটা করছে 7 পৃষ্ঠায়। সিরিয়াসলি বলতেছি, জাস্ট গহ নাম্বার প্রশ্ন ছিল তোমার 2-এর পরিপূরকের মাধ্যমে সমাধান করতে হবে, এবং সেই 2-এর পরিপূরকের যে অংশটা সেটার সাথে আরেকটা সংখ্যা যোগ করে বাইনারিতে প্রকাশ করতে হবে। এই 4টা নাম্বারের জন্য একটা বাচ্চা 60টা পৃষ্ঠা লিখছে। এখন বুঝো কত বড় ছিল আমার প্রশ্নটা। তো যদিও প্রশ্নটা আমাদের এতটা কঠিন ছিল না, কিন্তু প্রশ্নের উত্তরের প্যাটার্নটা বিশাল লম্বা ছিল। তো একটা সৃজনশীলের শুধু গহ লিখতে যদি কারো 7 পৃষ্ঠা চলে যায়, তাহলে বাকি সৃজনশীলগুলো লিখবে কোন সময়, কোন জীবনে? এটা একটা রহস্যময় বিষয় ছিল। এবং আমাদের
ঢাকা বোর্ডের যেই সৃজনশীলের 4 নাম্বারের গহ নাম্বার প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা বিগত এমন কোনো বোর্ড পরীক্ষা এত প্যাঁচায় প্রশ্ন আসে নাই এবং এতটা বড় করে আসে নাই। সেটা ছিল আমাদের নর গেটের মাধ্যমে ফুল অ্যাডারের যে সমীকরণ, সেই সমীকরণটাকে বাস্তবায়ন করতে হবে। তো বিগত যত বোর্ড বলো, যত কলেজ বলো, এত বিশাল প্যাচ দিয়া এত বড় কইরা কোনো বোর্ডই বা কোনো কলেজে আসে নাই। প্রশ্ন কিন্তু কঠিন হয় নাই। আমি তোমাদের আবার বলতেছি, একটা বিষয় হচ্ছে প্রশ্ন কঠিন হলে কিন্তু কেউই উত্তর করতে পারবে না, এটা স্বাভাবিক। প্রশ্ন যদি কঠিন হইতো উত্তর কিন্তু কেউ করতে পারতো না, রেজাল্ট অনেক ডাউন নামতো। কিন্তু প্রশ্ন মোটামুটি, এতটা সহজে বলা যায় না, মোটামুটি প্রশ্ন মোটামুটি অ্যাভারেজ, কিন্তু উত্তরগুলো হচ্ছে সেই লেভেলের বিশাল। সেক্ষেত্রে যারা মনে করো যে হাই লেভেলের স্টুডেন্ট, হাতের লেখা খুব স্পিড আছে, নটরডেমের মতো চান্স পেয়ে নটরডেম কলেজের মতো স্টুডেন্ট আছে বা ভালো ভালো কলেজের স্টুডেন্ট আছে, তারা মোটামুটি 15 মিনিট বা 10 মিনিট 12 মিনিটের মধ্যে পড়ে ফেলবে। কিন্তু নর্মাল অ্যাভারেজ যে স্টুডেন্টগুলো আছি আমরা বাংলাদেশে, তাদের কমপক্ষে আধা ঘন্টা লেগেই যাবে একটার শুধু গহ করতে। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। স্যার বরিশাল বোর্ডের কোশ্চেন কিরকম আসছে, সহজ নাকি কঠিন? আর বরিশাল বোর্ডে, আচ্ছা বলি, বরিশাল বোর্ডের প্রশ্ন আমি এখনো দেখি নাই, দুঃখিত, সব দেখা হয় নাই, যতটুকু দেখতে পারছি ততটুকু বললাম, তা আমি জানাবো, মোটামুটি বললাম আর কি। তো এই হচ্ছে বিষয়টা, যে আমাদের প্রশ্ন যদি সহজ বা মোটামুটি এসে থাকে, কিন্তু প্রশ্ন যদি বড় হয়, মানে হিউজ লেভেলের বড় হয়, সেটা সমাধান করতে প্রচুর সময় লেগে যাবে। তো দেখা যাবে এই একটা প্রশ্ন সমাধান করার চাইতে একটা সৃজনশীল লেখাই ভালো। জাস্ট একটা 4 নাম্বার উত্তর করতে গিয়ে যদি আমি 7 পৃষ্ঠা খরচ করি, 5 পৃষ্ঠা খরচ করি বা আধা ঘন্টা খরচ করি, তাহলে একটা সৃজনশীল লেখাই ভালো। তো এই হচ্ছে অবস্থা। তো ঢাকা বোর্ডের যে বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসে ঢাকা বোর্ডে এই বছরটা মোটামুটি আসছে, অ্যাভারেজ আসছে, এবং প্রশ্নের মধ্যে প্রচুর পরিমাণ বড় করছে উত্তরগুলো। যেখানে আমার 8 নাম্বারের প্রশ্ন হয় সেটা 4 নাম্বার করছে, কিন্তু সময়টা অনেক লেন্দি হয়ে গেছে সলভ করতে গিয়ে। আর হচ্ছে গিয়ে আমাদের অন্যান্য যে বোর্ডগুলো ছিল, বাকি বোর্ডগুলোর ক্ষেত্রে আমি যতটুকু দেখছি আর কি, প্রশ্ন মোটামুটি ছিল, অ্যাভারেজ ছিল। আর সবচাইতে যেই কঠিন প্রশ্নটা আমার চোখের সামনে আসছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025-এ আসা এই আজকের প্রশ্নটা। আজকের এই ক্লাসে আমি চট্টগ্রাম বোর্ড 2025 সালে যেই মারাত্মক প্রশ্নটা আসছে, বিগত কোনো বছরই আসে নাই, না আসে কোনো কলেজের পরীক্ষায়, না আসে কোনো টেস্ট পরীক্ষায়, না আসে কোনো বোর্ড পরীক্ষায়, না এইরকম কোনো প্রশ্নের কোনো হিন্টস কোনো পোলাপাইন জানতো। সত্যি কথা, যারা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট আমরা আছি, টেস্ট পেপার ঘাইটটা বলো, কলেজের প্রশ্ন ঘাইটটা বলো, এমন কোনো প্রশ্ন জিন্দিগিতে কেউ দেখে নাই এবং আমি নিজেও দেখি নাই। আমি যদি আলহামদুলিল্লাহ পড়াচ্ছি, আইসিটি শিক্ষক পড়াচ্ছি, আইসিটি অনেক ঘাটাঘাটি করি, অনেক প্রশ্ন কলেজের প্রশ্ন বোর্ড প্রশ্ন ঘাটাঘাটি করে পড়াই, কিন্তু এমন ধাঁচের প্রশ্ন, এমন প্যাঁচানো প্রশ্ন জিন্দিগিতে আমি আজকে প্রথম দেখলাম। আর এই প্রশ্ন পরীক্ষার্থীরা পরীক্ষা হলে বৈশা যদি দেখে, তাদের মাথার মধ্যে কি ঘুরপাক খাচ্ছে তখন বলো, যে এই প্রশ্ন কীরকম আসলো বা এই প্রশ্ন আমরা সমাধান করবো কীভাবে। অনেকে মনে করতেছে এই প্রশ্ন আসলে ভুল। আসলে প্রশ্ন ভুল না, প্রশ্ন এতটা প্যাঁচানো হয়েছে, জিলাপির মধ্যে এত প্যাঁচ থাকে না। আমি কথাগুলো বলছি ফেসবুকে, সত্যি কথা, এত প্যাঁচানোর কোনো প্রশ্নই ছিল না। পোলাপাইনরা প্রশ্নটা দেখাই মনে করছে প্রশ্ন ভুল, বা এই প্রশ্ন দেখায় এত সময় ওয়েস্ট করছে, প্রশ্ন যেমনে প্যাঁচাইছে পোলাপাইনটা উমনে প্যাঁচাই উত্তর দিচ্ছে। আমি শুনছি চট্টগ্রাম বোর্ডে অনেক স্টুডেন্ট পড়ছিল আমার কাছে, ওরা বলতেছে যে স্যার এমন প্রশ্ন করছে প্যাঁচায়, আমরা উত্তর দিচ্ছি প্যাঁচায়, হয়েছে কি হয় না আমরা জানি না। তো এই হচ্ছে অবস্থা। তো আমি তোমাদেরকে দেখাবো যে কি চ্যালেঞ্জিং একটা প্রশ্ন আমাদের চট্টগ্রাম বোর্ডে আসে, সেটার প্রশ্নটা কী ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু চ্যাট বক্সে যাও, চ্যাট বক্সে আমি ছবি দিচ্ছি, ছবিটা দেখো, আর আমি এখন সমাধান দেখাবো। আচ্ছা, তৃষা বলছো ঢাকা বোর্ডে সবসময় ইজি আসে, তাই এবার একটু হার্ড করলো, আর কুমিল্লা বোর্ড সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, কুমিল্লা বোর্ড সম্পূর্ণ বিপরীত ছিল। আচ্ছা, আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি, সবাই একটু চ্যাট বক্সটা খেয়াল করো। আমাদের এই চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা আসে আমি দেখাই, সেই প্রশ্নটা কীরকম মারাত্মক লেভেলের ছিল। তো একটু ওয়েট করো, আমি একটু প্রশ্নটা বের করতেছি, একটু সময় লাগবে, জাস্ট একটু ওয়েট, কিছুক্ষণ পরই আমি দেখাচ্ছি। তোমরা জাস্ট একটু প্রশ্নটার দিকে তাকালেই হবে। আমি একটু বের করে আমি তোমাদের দিচ্ছি, সবাই একটু দেখো। এটা গ্রুপে যাবে প্রশ্নটা, গ্রুপে না, সরি, যে এখানে চলে আসবে সামনে। আমি একটু বের করতেছি, একটু সময় লাগবে, তো প্রশ্নটা একটু
দাঁড়াও একটু দেখি, এখানে তো প্রশ্নটা ছিল, সামনেই ছিল। আচ্ছা পাওয়া গেছে, এই হচ্ছে প্রশ্ন আমি দিলাম, এটা হচ্ছে প্রথমত আমাদের ইয়ার প্রশ্ন। হ্যাঁ, এটা আমি সেন্ড করলাম, একটু ওয়েট। হ্যাঁ, এটা সবার সামনে আসবে, এখান থেকে দেখো, আমার যেহেতু আমার প্রশ্ন ছাপানো নাই, এখান থেকে দেখবা সবাই, এখান থেকে আমরা সমাধানটা দেখা দিব। হ্যাঁ, সবাই দেখো প্রশ্ন গেছে, দেখো তো দেখতে পাচ্ছ কিনা, আমি এখান থেকে পড়ায় বুঝা দিই তোমাদের। তোমরা কি দেখতেছো, দেখা যাচ্ছে? একটু কথা বলো। এখনো আসে নাই স্যার। আসে নাই? জি স্যার। আচ্ছা আসবে আসবে আসবে, একটু ওয়েট করো। আচ্ছা আসছে, সবাই সবাই একটু দেখো, সবাই একটু দেখো, কত মারাত্মক একটা প্রশ্ন ছিল, 4 নম্বর প্রশ্ন, সংখ্যা পদ্ধতি থেকে আসে। সবাই প্রশ্ন দেখতে থাকো, প্রশ্ন উদ্দীপকটা পড়ো, আমি তোমাদেরকে একটা বিষয় বুঝাই, তোমরা দেখলেই বুঝবা কীভাবে অঙ্কটা সলভ করবো আমরা, কীভাবে করতে হবে। এই যে আমাদের আইসিটি চমৎকার একটা বই, মাহবুব রহমান স্যারের বই, যারা এই বইটা কিনো নাই কিনে ফেলবা। এখন আমরা এই বই থেকে একটা চমৎকার বিষয় তোমাদের বুঝাই। সংখ্যা পদ্ধতির যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি আমি তোমাকে বলি, এই সংখ্যাটার নাম কি বলো তো বাচ্চারা? তুমি কিন্তু লগে লগে উত্তর করতে পারবা, লগে লগে, তোমার কিন্তু বিন্দু মাত্র দেরি হবে না। আমি যদি তোমাকে একটা প্রশ্ন দেখায় বলি যে বাচ্চারা, আমি দেখাচ্ছি একটা প্রশ্ন, আচ্ছা বাচ্চারা তোমরা একটু দেখে বলো তো, এই যে আমাদের একটা সংখ্যা লেখা আছে 5a, এই সংখ্যাটা কি সংখ্যা বলো তো? হেক্সাডেসিমাল। এক্সিলেন্ট, হেক্সাডেসিমাল। আচ্ছা বলো তো, হ্যাঁ আচ্ছা বলো তো বাচ্চারা, এই যে এই সংখ্যাটার নাম কি? এই যে এই সংখ্যাটা বাইনারি। এক্সিলেন্ট, বাইনারি। আচ্ছা বলো তো বাচ্চারা, যে আমাদের এই সংখ্যাটার নাম কি, যে এই সংখ্যাটা? দশমিক। দশমিক, 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 হ্যাঁ দশমিক, ভেরি গুড। আচ্ছা এখন কথা হচ্ছে, তোমরা যে এইগুলোর নাম বলতে পারলা লগে লগে, কেমনে পারলা বলো তো, কেমনে পারছো? এই যে বেজ দেখা, বেজ দেখা, বেজ দেখা পারছো, বেজ দেখা পারছো। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রশ্ন আমি জিন্দিকে তো দেখি নাই, যে প্রশ্নে আইসিটিতে সংখ্যা পদ্ধতি থেকে আসে কিন্তু কোনো বেজ লেখে নাই। আর এই প্রশ্নটাই হচ্ছে আজকে চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন। জিন্দিগিতে এমন প্রশ্ন তোমরা দেখছো যে বেজ ছাড়া একটা প্রশ্ন আছে, বেজ লেখে নাই? দেখছো কখনো? দেখি নাই স্যার। তোমরা কিন্তু এরকম কোনো প্রশ্ন কখনোই দেখো নাই। তোমরা এই যে প্রশ্ন দিকে তাকাও, এখন আমরা এখানে আসি, আমি প্রশ্ন পড়তেছি, কি বলছে 4 নম্বর প্রশ্নে, খেয়াল করো। মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরলেন, তার মা কত নম্বর পাবে জিজ্ঞাসা করলে সে বলল এমসিকিউতে 27 এবং সিকিউতে 15 নম্বর পাবে। একথা শুনে তার বাবা বললেন, এমসিকিউতে পূর্ণমানের চেয়ে বেশি নম্বর তুমি কীভাবে পাবে? তাছাড়া তুমি তো সিকিউতে ফেল করবে বা অকৃতকার্য হবে। সবাই কি প্রশ্ন দেখতেছো? আমি তো পড়তেছি, একটু যাও প্রশ্নটা দেখো। দেখতেছি। আচ্ছা, এখন শিউলি উত্তরে বলতেছে, শিউলি বলল আমি অবশ্যই পাশ করব বা কৃতকার্য হব, এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে দিলেন। এখন তুমি বলো, এই লাইনটা দ্বারা তুমি কি বুঝছো? এখানে 27, ঠিক কথা বলছো, আগাও বোঝো নাই, ঘোরাও বোঝো নাই, কিছুই বোঝো নাই, মাথা বোঝো নাই, এক্স্যাক্টলি তাই। এখানে সিকিউতে পাইছে 15, এমসিকিউতে পাইছে 27। এগুলো কি সংখ্যা? এগুলো কি ডেসিমেল, এগুলো কি অক্টাল, এগুলো কি বাইনারি নাকি হেক্সাডেসিমেল? কোনো বেজ লেখা আছে এই প্রশ্নের? কোনো আশেপাশে কি কোনো বেজ লেখা আছে বলো? লেখা নেই। তাহলে একটা বাচ্চার পরীক্ষার হলে এরকম প্রশ্ন দেখলে সে কি মনে করবো প্রশ্নটা আসলে ভুল আছে? অনেকে বলবো স্যার এই প্রশ্নের মধ্যে ভুল আছে, কারণ এখানে বেজই লেখা নেই। এখন বেজ ছাড়া আমি কেমনে বুঝবো এটা কি অক্টাল থেকে প্রশ্ন আসছে নাকি বাইনারি থেকে আসছে নাকি হেক্সা থেকে নাকি দশমিক থেকে আসছে? আমি যে রূপান্তরটা করব কোন পদ থেকে আসছে? বাইনারির মতো বেজ দেখা যাচ্ছে। কি বললা? বাইনারির মতো বেজ দেখা যাচ্ছে, বাইনারি যে 2। কোন কোথায় কোথায় কোথায়? 2 এর পরিপূরক বলছে না? আচ্ছা বলি, হ্যাঁ 2 এর পরিপূরক বলছে। আচ্ছা আমি বুঝা দিব, উত্তরটা বুঝাবো, কিন্তু আমার প্রথম কথা হচ্ছে আমাদের তো সংখ্যা সম্পর্কে বুঝতে হবে যে এই সংখ্যাটা আসলে কোন বেজের সংখ্যা, সংখ্যাটার নাম কি। তারপর আমি এসে 2 এর পরিপূরক বলছে যাই বলছে আমরা সেটা পরবর্তীতে যাব। আমাদের তাকে বুঝতে হবে এই সংখ্যাটা আসলে কি সংখ্যা। আদিবা বুঝছো আমার কথা? এখন বাকিদের কাছে আমি বলতেছি, বাকিরা সবাই কি দেখতে পাচ্ছ?
উদ্দীপক এতটুকু অংশ দেখে বুঝো তো কিনা, দেখো কি বলছে এখানে, কিছু কি আগামাথা তুমি বুঝতে পারো? বাকিরা কথা বলো, বাকিরা রেসপন্স করো, দুই একজন কথা বলছো, বাকিরা একটু আমাকে জানাও যারা যারা ক্লাসে উপস্থিত আছো। আচ্ছা, কি বললাম হাফসামিনা, আমরা বলো তো, বুঝি নাই। বলছি প্রশ্নকর্তার ভুল হিসেবে গণ্য হবে না কোশ্চেনটা? না না, ভুল না তো, এই প্রশ্ন 100% সঠিক, কোনো ভুল নাই। এই প্রশ্নে বিন্দু মাত্র ভুল নাই। এই প্রশ্ন যে করছে তার মাথায় আসলে এমন ট্যালেন্ট আছে, এটা আসলে প্রশ্নই তার প্রমাণ পাওয়া যায়। এই প্রশ্ন যে করছে, যে মানুষটা করছে। এখন আমি পরবর্তী লাইনটা একটু বুঝায় বলি। এমসিকিউ এর পূর্ণ মান ছিল 25 এবং সিকিউতে 5 নম্বর হলো 17। এখন তোমাদের কাছে যদি এটা বুঝায় বলি, তোমরা আসলে বুঝতে পারবা যে সর্বশেষ লাইনটা তোমরা বুঝতে পারবা। কারণ কি, এমসিকিউতে পূর্ণমান 25, এই 25 যেটা, এটা কি আমাদের কি সংখ্যা বোঝানো যায় এই 25 দ্বারা? আমরা যে এমসিকিউ পরীক্ষা করি, দশমিক। না না, হেক্সা না, দশমিক। কারণ আমরা যে হ্যাঁ বলি, আমরা যে মনে করো পাস করি, ফেল করি, সাপোজ 33 পেলে পাস, 80 পেলে এ প্লাস, এগুলো সব কিন্তু হিসাবটা হয় কি, ডেসিমেল হিসাব হয়। আর এই যে আমাদের এখানে বলছে এমসিকিউতে পূর্ণমান ছিল 25, এই পূর্ণমান কথাটা কিন্তু আমার ডেসিমেল সংখ্যায় লেখা আছে, যদিও এখানে বেস নাই, এখানেও কিন্তু বেস দেওয়া নাই। কিন্তু এটা অনুমান করতে হবে যে যেহেতু এখানে বলছে এমসিকিউতে পূর্ণমান ছিল 25, তার মানে এমসিকিউ নাম্বারটা 25ই থাকে, এটা কি ডেসিমেলে হয়। কারণ আমরা বাস্তব জীবনে যত রকম যোগ বিয়োগ গুণ ভাগ করি বা অঙ্কের কাজ করি, কথাবার্তা যে কথাগুলো বলি অঙ্কের হিসাবে, এগুলো সব 10 ভিত্তিক, সব 10 ভিত্তিক বা ডেসিমেল সংখ্যা, সব ডেসিমেল সংখ্যা হিসাব হয়। আমাদের বাস্তবিক জীবনে কথাবার্তায়, চালচলনে, টাকা পয়সা লেনদেন করতে, আমরা সমাজে চলতে যেই কথাগুলো বলি সংখ্যার মাধ্যমে, সেগুলো হচ্ছে শুধুমাত্র 10 ভিত্তিক সংখ্যা বা ডেসিমেল নাম্বারে বলি। আমার কথা কি বুঝতে পারছো? তো এই জন্য এমসিকিউতে পূর্ণমান ছিল 25, এটা আমাদের বাস্তবিক সমাজে সবাই বলে যে হ্যাঁ এমসিকিউতে 25টা থাকে এমসিকিউ, তার মানে এটা ডেসিমেল নাম্বার। সিকিউতে 5 নাম্বার 17, 50-এ 17তে পাস, তার মানে এটাও কিন্তু ডেসিমেল নাম্বার। তার মানে এমসিকিউর নাম্বারটাও ডেসিমেল, সিকিউর নাম্বারটাও ডেসিমেল। এইখানে লাস্ট অংশে বুঝতে পারলাম, কিন্তু উপরেরটা কী দেওয়া আছে সেটা বুঝতে পারতেছি না, সেটা আমি পরে চিন্তা করি। আপাতত লাস্ট লাইনটা তো বুঝতে পারছো, তাই না? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। এইটু আমাকে জানাও ক্লাসে বাকিরা যারা আসো, 25 শিক্ষার্থীও এখানে মনে হয় আসো, থাকলে আমাকে বইলো। 25 শিক্ষার্থী যদি কেউ থাকো আমাকে বইলো। হ্যাঁ, মাহি আসো, একটু আমাকে জানাও। মাহি, তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারলা কিনা? জি স্যার। ওকে, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো বলো তো মাহি? সিলেট বোর্ড স্যার। ও, সিলেট বোর্ড। আমি তোমারটা এরকম দেখি নাই, খেয়াল করিনি। যাই হোক, আমি এই বোর্ডটা একটু আলোচনা করলাম, তারপর তুমি আসছো, খুশি হলাম। তো এই হচ্ছে ব্যাপারটা। চিটাং বোর্ডে আসো, কে আসো? নাবিল স্যার। ও আচ্ছা, নাবিল আসো, ও থ্যাংক ইউ। তো নাবিল, তোমার বোর্ডটা আলোচনা করছি, দেখো আশা করি বুঝবা। তো এই হচ্ছে বিষয়টা, এটা হলো। এখন আমরা গণন প্রশ্নটা নিশ্চয়ই এটা আলোচনা করি। গণন প্রশ্নে কি বলছে? বলছে উদ্দীপকের সিকিউ এবং এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে, এই লাইনটা বুঝতে হবে, প্রচলিত সংখ্যা বিবেচনা করে। আচ্ছা, প্রচলিত সংখ্যা এই মানেটা, এই জিনিসটার মানে কি বুঝো তুমি, বলো তো একটু। এক্সিলেন্ট, হ্যাঁ এক্সিলেন্ট, হ্যাঁ ভেরি গুড, ডেসিমেল, ভেরি গুড। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এই কথা কিন্তু বিগত বোর্ডের অনেকগুলো প্রশ্নের মধ্যে ছিল যে উপরোক্ত সংখ্যাগুলোকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো, এরকম প্রশ্ন কিন্তু আমি অনেক করাইছি বাচ্চাদের। তো এইখানে গণ প্রশ্নটা কিন্তু মোটামুটি তোমরা পারবা, গণ প্রশ্ন পারা যাবে। কারণ কি এখানে বলছে না প্রচলিত সংখ্যা, তার মানে প্রচলিত সংখ্যা মানে উদ্দীপকে সিকিউতে পাইছে কত, 15 নাম্বার, এবং এমসিতে পাইছে কত, 27। তাহলে শিউলে যে পাইছে সিকিউতে 15, এমসিকিউতে 27, এগুলোকে ধরতে হবে ডেসিমেল। গণন প্রশ্নের জন্য এগুলোকে ধরতে হবে কি, ডেসিমেল। সবাই কি বুঝছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এই ক্লাসে রেকর্ড অংশটা আমি একটু সেভ করব, তারপর আবার শুরু করবো নতুন করে। তো এই হচ্ছে বিষয়টা। আমার শুধু গ নাম্বারের জন্য, গহ নাম্বারের জন্য কিন্তু না, গ নাম্বারটা মোটামুটি পারা যাবে, কিন্তু গহ নাম্বারটা এতটাই জটিল পেঁচাইয়া ঘুরায় দিছে, এটা না দেখালে পারবা না। তো এখন এখানে আমাদের গ নাম্বার উত্তরের জন্য তারা ক্লু বলে দিয়েছে যে উদ্দীপকের সিকিউতে 15 নাম্বার আর এমসিউতে 27 নাম্বার, এগুলো ধরতে হবে
প্রচলিত সংখ্যা, যেটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ক্লাসের এই অংশটা আমি এখানে সেভ করতেছি। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমাদের এখানে গ নং প্রশ্নটা বলতেছে উদ্দীপকে সিকিউ এবং এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য বের করো। তো আমরা বুঝছি যে হ্যাঁ, আমাদের এমসিকিউতে 27 পাইছে, সিকিউতে 15 পাইছে, এগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার। তো ডেসিমেল নাম্বার থেকে সহজে কিন্তু আমরা কী করতে পারি, দুইয়ের পরিপূরক করতে পারি। তো আমরা কিন্তু জানি দুইয়ের পরিপূরক করার নিয়ম কী ছিল, প্রত্যেকটা সংখ্যাকে বাইনারিতে নিতে হবে 8 বিট করে, তারপরে যেই সংখ্যার আগে নেগেটিভ থাকবে সেই সংখ্যার দুইয়ের পরিপূরক করে দিব, তারপরে দুই সংখ্যা যোগ করে দিব বাইনারিতে, তাহলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের প্রথমত লেখা আছে সিকিউ। এখন সিকিউ যে কথাটা লেখা আছে, সিকিউর জন্য সংখ্যা আছে 15, আর এমসিকিউ হচ্ছে পরে লেখা আছে। তো এমসিকিউর জন্য সংখ্যাটা হলো কত, 27। তো এখানে অনেকে যে ভুলটা হয়, অনেকে মনে করে যেখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে, এরপরে আমরা এইভাবে করব কি দুইয়ের পরিপূরক। আসলে এই বিষয়টা সত্যি না। আমাদের এখানে সত্যি কথাটা হচ্ছে, প্রশ্নে যেই প্রতীকটা আগে থাকবে সেই প্রতীকটা আগে নিতে হবে, আর সেই প্রতীকের মানটা যদি ছোটও হয় তাহলেও কিছু করার নাই, আগেই লিখতে হবে। আর যে প্রতীকটা পরে থাকবে সেই প্রতীকের মানটা পরে লিখে, সেই প্রতীকের মানটা যদি বড়ও হয় তাহলেও কিছু করার নাই, সেটা দিয়েই করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এখন হ্যাঁ বলো, কিছু বলতেছো? রিয়াদুল আসছো? আচ্ছা রিয়াদুল, এটা হচ্ছে গিয়ে ওই যে 25-এর পরীক্ষা যে হলো আজকে, কিছু প্রশ্ন সমস্যা ছিল, বোর্ড প্রশ্ন, এই জন্য একটু আলোচনা করতেছিলাম এই বিষয়ে। তো তোমাদের পরীক্ষা না ফিজিক্স, তো ফিজিক্স পড়ো, সমস্যা নাই। এখন জাস্ট ওই প্রশ্নগুলো মানে যে প্রশ্নগুলো একটু কঠিন সেগুলো আলোচনা করতেছি, বা যেগুলো একটু আনইজি আর কি, বুঝছো? আচ্ছা, তারপর জয়েন করছো, খুশি হলাম বলছো। আর আমি চেষ্টা করবো তোমাদের ফিজিক্স ক্লাস নিয়ে একটু হেল্প করতে, ফিজিক্সের প্রবলেম থাকলে সলভ করতে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমি দেখা দিব, যে মনে বল এখন প্র্যাকটিস করো, যেগুলো সমস্যা হবে আমাকে দেখাও, আমি দেখা দিব, সমস্যা নেই। আপাতত আমি বাকিদের ওদেরকে দেখা দিই। তো চলো বাচ্চারা, আমি একটু আলোচনা শুরু করি। তো আমাদের এখানে উত্তরটা এরকমভাবে হবে, হ্যাঁ একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের 4-এর গ নাম্বার। সিকিউ যে নাম্বারটা আছে, সিকিউর নাম্বারটা হচ্ছে 15, এটা ডেসিমেল নাম্বার, কারণ প্রচলিত সংখ্যা বলছে। এমসিকিউ 27 ডেসিমেল নাম্বার। কেন প্রচলিত সংখ্যা বলছে? প্রচলিত সংখ্যা মানে কি ডেসিমেল নাম্বার। কথা কি বুঝছো এতটুকু? এটা আমাকে জানাও, কথা বলো সবাই। আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে প্রথমে লেখা আছে সিকিউ, এই জন্য সিকিউ লিখছি আগে, মাইনাস এমসিকিউ। পার্থক্য বলছে না, সিকিউ এমসিকিউর পার্থক্য। তো সিকিউ লিখলাম আগে, পরে লিখলাম এমসিকিউ। তো সিকিউর মান নাম্বারটা 15 ডেসিমেল, এমসিকিউটা হচ্ছে 27 ডেসিমেল। এখন এইভাবে আমরা যখন দুইয়ের পরিপূরক করি, সেটা কিন্তু আমার উত্তর হয়ে যায়। অর্থাৎ ছোট সংখ্যা আগে, বড় সংখ্যা পরে, এরকম স্টেপের অঙ্কগুলো কিন্তু আমরা করছি। দুইয়ের পরিপূরক করছি 3 সিস্টেমে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে করছি দুইয়ের পরিপূরক, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করে করছি, এবং দুইটা সংখ্যা নেগেটিভ ছিল তারও করছি। তো এখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগের ক্ষেত্রে যে দুইয়ের পরিপূরক করতাম, প্রথমে এটাকে বানিয়ে নিতাম 8 বিট করতাম, আবার এটাকে বানিয়ে নিতাম 8 বিট করতাম, তারপরে এটা দুইয়ের পরিপূরক করতাম, সেই দুইয়ের পরিপূরকের সাথে এই বাইনারি যোগ করে দিতাম, লাস্টে ক্যারি বিট বাদ দিয়ে আমরা যা পাইতাম সেটা হচ্ছে কি দুইয়ের পরিপূরক রেজাল্ট। সেটা করলেই হয়ে যাবে, মানে ম্যানুয়াল নিয়ম হচ্ছে এটা। এরপরে সাজানো হচ্ছে এটা, এরপরে উত্তর আসবে তোমার মাইনাস উত্তর, মাইনাসের রেজাল্ট আসবে। কারণ কি 15 থেকে 27 বিয়োগ করলে যত হয়, 15 বিয়োগ 27, উত্তর আসবে -12, মানে -12 এর যে বাইনারি সেটা আসবে। এটা হচ্ছে গ নাম্বারের রেজাল্ট। কথা কি বুঝতে পারছো এতটুকু? ওকে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং গহ নাম্বারটা সবচেয়ে জঘন্য রকম। এখন গহ নাম্বারটা সমাধান করতে হলে আমাকে একটু ব্রেন খাটাইতে হবে। এখন গহ নাম্বার প্রশ্নটা একটু পড়ি আমরা, একটু দেখো কি বলছে। আচ্ছা মাহি দিছো, খুশি হলাম। আচ্ছা হ্যাঁ, যেমন ইয়া থেকে দিছো, হ্যাঁ ঠিক আছে ওকে। তো রূপান্তরটা বলছো, হ্যাঁ ঠিক আছে। তবে আমি যেটা দেখালাম আর কি, প্রথম যে সংখ্যাটা আছে সেটা লিখতে হবে, পরে যে সংখ্যা আছে সেটা লিখতে হবে, সেভাবেই করতে হবে আমাদের পরিপূরক। আচ্ছা, এখন এটা হইল। এখন আমাদের পরবর্তী গহ নাম্বার প্রশ্ন কি বলছে তাকাও সবাই, একটু প্রশ্ন পড়ো। সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো। এখানে শিউলি কিন্তু বলছে যে আব্বু আমি পাস করব। এখন এই কথাটাই হচ্ছে মূল পয়েন্ট। এই কথা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি গহ নাম্বার উত্তরটা করতে পারবা।
শিউলি যেহেতু বলছে সে পাস করবে, অবশ্যই আমাকে পাস করার জন্য ডেসিমেল নাম্বারটা আগে বের করতে হবে। কথা কি বুঝছো? শিউলি যেহেতু বলছে পাস করবে বা কৃতকার্য হবে, তাহলে অবশ্যই দেখতে হবে পাস করার জন্য এমসিকিউতে পাস নাম্বার কত হয়, সিকিউতে পাস নাম্বার কত হয় ডেসিমেল, এটা আমি চিন্তা করি। আমার কথা বুঝতে পারতেছো? সবাই একটু কথা বলো। শিউলি যেহেতু বলছে সে পাস করবে, মানে পাস করবে, অবশ্যই তার কনফিডেন্স আছে, পরীক্ষা ভালো দিচ্ছে অবশ্যই পাস করবে, কনফিডেন্স আছে। তাহলে আমরা বের করবো এখন সিকিউতে পাস নাম্বার কত হয় সর্বনিম্ন, আর এমসিকিউতে পাস নাম্বার কত হয় সর্বনিম্ন। এরপরে দেখবো কেমনে চেঞ্জ করলে কীভাবে কনভার্ট করা যায়, আমাদের আসলে রূপান্তর করে দেখাইতে হবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বলি সৃজনশীলে পাস নাম্বার কত বলো তো? দেওয়া আছে কিন্তু এই যে 17, আর এমসিকিউতে পাস নাম্বার কত? 8। 25-এ কত পেতে হবে? 8 পেতে হবে। তো তারা বলছে এমসিকিউর পূর্ণ নাম্বার হচ্ছে 25, আর সিকিউতে পাস করতে হলে 17 পেতে হবে। এখন আমি এটার সমাধান তোমাদেরকে একটু বুঝাই, তোমরা একটু খেয়াল করো সমাধানটা কীভাবে করতে হবে। একটু স্ক্রিনে তাকাইও। সব এতটুকু বুঝছো না যে আমাদের পাস নাম্বারটা আগে বের করতে পারলেই হবে, তারপর বাকিটা আমরা কেমনে করতে বুঝবো। এতটুকু তো বুঝছো নাকি? এটা কথা বলো, সবাই কথা বলো। আচ্ছা, এবার তাহলে আমি যাই সমাধানটা দেখাচ্ছি কীভাবে এটা সলভ করতে হয়। তো আমি শুরু করতেছি। প্রথমত যা দেওয়া আছে তো লিখলাম যে দেওয়া আছে বা গিভেন শিউলির এমসিকিউতে প্রাপ্ত নম্বরটা হচ্ছে 27। এখন এই 27 কি আমার ডেসিমেল, অক্টাল নাকি হেক্সাডেসিমেল এগুলো আমরা জানি না, সমস্যা নেই, এভাবেই লিখলাম। আর সিকিউতে যে নাম্বার পাইছি 15, এটাও কোনো বেজ লেখা নাই, এটা যা আছে তা লিখলাম। বেজ লেখা থাকলে তো কোনো কল্পনাই ছিল না, চিন্তাই ছিল না, 1 to 1 পানি ভাত একবারে। কিন্তু বেজ লেখা নাই দেখে তো মূল ঝামেলা বা মূল সমস্যা। এখন আমরা অনুমান করে অঙ্কটা করব, অনুমান করে দেখবো যে আসলে কি ঘটনা ঘটে। কথা কি বুঝছো যা বললাম? কথা বলো। এখন আমরা লিখতেছি যে খুব ইম্পর্টেন্ট কথা, যেহেতু এখানে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে যে শিউলি অবশ্যই পাস করবে, তার মানে অবশ্যই সিকিউতে তার পাস নাম্বার আসবে, এমসিকিউতে পাস নাম্বার আসবে। এখন কথা হচ্ছে আমরা মনে করি এগুলো আমাদের ডেসিমেল না, মনে করি এগুলো আমাদের ডেসিমেল না। তো আমরা কি মনে করতে পারি এখন এগুলো কি বাইনারি হইতে পারে সংখ্যাগুলো? এগুলো বাইনারি না কিন্তু, কারণ কি 0 থাকতে হবে আর 1 থাকতে হবে, 1 তো আছে 0 নাই, তার মানে বাইনারি না। তাহলে এগুলো হয় অক্টাল হবে অথবা কি হবে হেক্সা হবে, তাই না? এখন আমরা মনে করি আমার এমসিকিউতে প্রাপ্ত নম্বরটা হচ্ছে অক্টাল, মানে ধরলাম আর কি, মনে করি এমসিকিউতে প্রাপ্ত নম্বরটি হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে কত লিখবো আমরা? 27 দিয়ে 8 লিখলাম, অক্টাল। কথা কি বুঝছো? কথা বলো, একটু আমাকে জানাও সিস্টেমটা বলতেছি কেমনে ধরে কাজ করতে হবে, একটু কথা বলো, সবাই রেসপন্স করো, বুঝতে পারতেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমরা তো মনে ধরছি এটা অক্টাল, কিন্তু আমাদের পাস করতে হলে ডেসিমেল নাম্বারটা বের করতে হবে, দেখি ডেসিমেলে কত হয়, যেহেতু ধরছি এটা অক্টাল। তো লিখবো এখন যে 27 অক্টালের দশমিক, ক্যালকুলেটর বের করলে পেয়ে যাবা কত আসবে? 23। দেখো এটা কিন্তু আমাদের 27 ধরছিলাম অক্টাল, তো ডেসিমেলের সংখ্যাটা কত পেলাম? 23। তাহলে দেখো তো এমসিকিউতে যদি শিউলি 23 পায় তাহলে কি সে পাস করবে না? কথা বলো। 25-এর মধ্যে 23 যদি পায় পাস তো করবে, তার মানে এটা সম্ভব। কথা বুঝছো? তাহলে এটা সম্ভব মানে এটা যে আসলে অক্টাল ছিল এটা আসলেই সত্যি, কারণ এটা অক্টাল থাকা মানে এটা 23 হওয়া মানে এমসিকিউতে 25-এ 23 পাওয়া, তার মানে পাস তো করছে, হয়ে গেল। কিন্তু যদি এটা আমার হেক্সাডেসিমেল হয়, কিন্তু যদি এই সংখ্যাটা আমি মনে হেক্সাডেসিমেল চিন্তা করে কাজ করি, তাহলে দেখি তো ডেসিমেল কত আসে, ডেসিমেল আসবে 39। এখন দেখো এমসিকিউ 80 25টা, তো যদি তুমি এটা অক্টাল চিন্তা করো তাহলে কিন্তু এটা আসবে কত? 39। তো 25-এর মধ্যে 39 পাওয়া কি সম্ভব আদৌ? বলো তো। না স্যার। তার মানে এটা আমরা কনফার্ম যে এমসিকিউতে কখনোই 39 পাওয়া সম্ভব না, তার মানে অবশ্যই এটা হেক্সাডেসিমেল হবে না, এটা অবশ্যই তাহলে কি সংখ্যা? অক্টাল। তার মানে প্রথম সংখ্যাটা অক্টাল। এইভাবে পেঁচাইয়া ঘুরাইয়া জিলাপির প্যাচের চেয়েও কঠিন করে প্রশ্ন দেওয়া হয়েছে। কথা কি বুঝছো এবার? কী রকম প্যাচাইছে প্রশ্নটার মধ্যে? সবাই বুঝছো? সবাই কথা বলো। এটা হচ্ছে মূল রহস্য। তো এটা অনেকক্ষণ লাগা চিন্তা করতে করতে মাথায় আসছে, আর পরীক্ষার সময় বাচ্চাদের কী অবস্থা হয়েছে বুঝো হলা। এখন সিকিউর ব্যাটারও সিকিউরটা সেম চিন্তা করো, সিকিউরটা মনে করি এটা অক্টাল সংখ্যা, মনে করি
সিকিউতে প্রাপ্ত নম্বরটি অক্টাল সংখ্যা 15 8। তাহলে এবার অক্টালকে আবার ডেসিমেল নাও। তাই অক্টালের ডেসিমেল নম্বর যদি নেই তাহলে পাবো 13। এখন দেখো সিকিউতে যদি তুমি 13 পাও বা শিউলি যদি 13 পায় তাহলে তো সেটা ফেল বোঝায়, কারণ আমাদের শিউলি বলছে সে অবশ্যই পাস করবে। তাহলে 13 যদি পায় তো অবশ্যই এটা ফেল নাম্বার, তাহলে অবশ্যই এটা অক্টাল হইব না। সিকিউর নাম্বারটা কখনো অক্টাল হইব না, অক্টাল হলে তো সে ফেল করে ফেলে। 13 আসে, অক্টাল করলে দশমিকে এটা 13 আসে, তার মানে এটা ফেল হয়ে গেছে, তার মানে তো এটা হবে না, কারণ শিউলি পাস করবে। পাস নাম্বারটা বের করতে হবে আমাকে, পাশের জন্য কোন বেস হবে সেই বেসটা নিয়ে কাজ করতে হবে। কথা কি বুঝছো? জি স্যার। শিউলি কিন্তু বলছে পাস করবে, তার মানে এই সংখ্যা যদি অক্টাল ধরে কাজ করি তাহলে তো আসলে দশমিকের এটা ফেল বোঝায়, তাহলে এটা হবে না। তাহলে মনে করি এটা আমার হেক্সাডেসিমেল। যদি আমরা এই 15কে হেক্সাডেসিমেল নিয়ে কাজ করি তাহলে ডেসিমেলে কত আসবে? 21। দেখো 21 কিন্তু সিকিউতে পাস বোঝায়, কারণ কি সিকিউতে 17তেই পাস। তার মানে আমরা যে মনে মনে 15 ধরছিলাম অক্টাল, এটা কিন্তু হবে না, ফেল হয়ে যাবে। আর যদি হেক্সা ধরি তাহলে অবশ্যই এটা হবে, কারণ কি ডেসিমেল কত আসে? 21 আসে। সুতরাং এখন আমার কি করতে হবে জানো? 27টাকে অক্টাল ধরে কাজ করতে হবে আর 15কে হেক্সা ধরে কাজ করতে হবে। এখন এই 27 অক্টালের করতে হবে ডেসিমেল, আর 25-এর হেক্সা করতে হবে ডেসিমেল। ম্যানুয়াল নেমে যে বের করতাম সে বের করে দিলেই আমাদের রূপান্তর শেষ। আর এভাবেই শিউলি তার বাবাকে বুঝেছিল যে বাবা আসলে যে আমি 27 পাইছি এটা আসলে আমার MCQ 27 মানে হচ্ছে MCQতে আমরা পাইছি হলাম 23, আর সিকিউতে যে 15 বলছি এটা আছে হেক্সাতে বলছিলাম, এই সিকিউর 15 মানে হচ্ছে সিকিউতে পাইছি 21। আসলে শিউলি বলছিল একটা অক্টাল সংখ্যায় MCQর কথাটা বলছিল অক্টালে সে পাইছে 27, আর সিকিউর নাম্বারটা পাইছে হেক্সাতে বলছিল 15। এটা আমরা এতক্ষণ পরে বুঝছি এই যোগ বিয়োগ করার পরে। এরপরে রূপান্তরগুলো করলেই ডেসিমেল রূপান্তরগুলো করলেই হয়ে যাবে, বাকিটা রূপান্তর করতে হবে, তাহলে উত্তর কমপ্লিট। এই হচ্ছে জীবনের প্রথম একটা MCQ সৃজনশীল দেখা, এতটা পেঁচা করতে পারে বোর্ড পরীক্ষার প্রশ্নে। এবার দেখো বুঝতে পারলা কিনা সবাই? তার শব্দ শিউলির। শব্দ শিউলি, হ্যাঁ ঠিক বলছো। শিউলি যদি বলে দিত যে আমি এত বেজে বলে দিয়েছিলাম তাহলে তো এত প্যারা খাইতে দিত না। এই প্রশ্ন দেখাই আমার আজকের দিন পুরাই অনেকটা সময় লাগছে এটা নিয়ে চিন্তা করতে করতে। এবার ক্লাসে সবাইকে বলতেছি দেখো সবাই বুঝতে পারলা কিনা। ক্লাসে লিঙ্ক চলে গেলেই ক্লাস শেষ আজকের মতো। আলহামদুলিল্লাহ, বুঝতে পারার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা আজকে আসা একবারে জঘন্য রকম একটা প্রশ্নের সমাধান। তো এখন চিন্তা করতে হবে যে আমাদের কত প্র্যাকটিস করতে হবে, কত ব্রেন নিয়ে কাজ করতে হবে। আল্লাহ হাফিজ।